বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, জমিদার বাড়ির ঢিপি। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে শুভ এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, জমিদার বাড়ির ঢিপি। বাঁশির শব্দ শুনে ঘুম থেকে উঠে এলো মেয়েটা। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। বিছানার নিচে মেঝের ওপরে শুয়ে রয়েছে তাকে সবসময় দেখাশোনা করার জন্য থাকা দাসী। এখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। এমন আধার রাতের এই জমিদার বাড়িতে কেউ কোথাও জেগে নেই, সবাই ঘুমোচ্ছে। শুধু তার চোখে ঘুম ছিল না, কিন্তু এই বাঁশির সুর যেন তার চোখে থাকা ক্লান্তিটুকু এক মুহূর্তে কেড়ে নেয়। দরজার কাছে ছুটে গিয়ে সে একবার দরজার পাল্লাটা ফাঁক করে বাইরের দিকে দেখে নেয়। আশ্চর্য, আজ পাহারাদারেরা পর্যন্ত নেই। সবাই কোথায় গেছে? তারপর মনে পড়েছে আর দুদিন বাদেই তো জমিদার বাড়িতে পুজো। সবাই হয়তো সেখানে ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া এত রাতে আমি ঘুমিয়ে পড়েছি ভেবেই হয়তো সবাই চলে গেছে। মৃন্ময়ী সে কথাই ভাবে। তারপর আস্তে আস্তে লম্বা ব্যালকনির মতো জায়গাটায় এসে দাঁড়ায়। বাইরে চাঁদের অল্প আলো রয়েছে। ঝিরি ঝিরি ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভেসে আসা বাঁশির সুর যেন মন প্রাণ অশান্ত করে চলে। যেন সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে মৃন্ময়ী, আর সেই সমুদ্রের দূরের কোনো অদৃশ্য অজানা দিক থেকে একভাবে তাকে কেউ দেখে চলেছে। মৃন্ময়ী, এসো, আমার কাছে এসো। আমি যে তোমার অপেক্ষায় বসে আছি। মৃন্ময়ী আর দাঁড়ায় না। চারিদিকে একবার ভালো করে দেখে নিয়েই সেই আধারের মাঝে দোতলার দেওয়ালের কাছে থাকা ছোট ছোট কুলুঙ্গিগুলোতে টিপ টিপ করে জ্বলতে থাকা আলোতে সিঁড়ি বেয়ে নেমে আসে নিচের দিকে। চারপাশে একবার দেখে নিয়ে একটা ছোট্ট লাফ মেরে নেমে আসে নরম ঘাস মাটির ওপরে। খালি পায়ে ঘাস মাটিতে পা লাগলে গোটা শরীর কেমন যেন শিরশির করে ওঠে। আবার ওই বাঁশি বাজছে না, যেন ওই বাঁশি তাকে ডাকছে। জমিদার বাড়ির বড় গেটের এক পাশে একটা ছোট গেট আছে। রাতের বেলা এখানে পাহারাদার থাকে। কিন্তু আশ্চর্য, আজ পাহারাদার কোথায় গেল? মাঝে মাঝে এই পাহারাদারের চোখে ধুলো দিয়ে মৃন্ময়ীকে বাইরে বেরোতে হয়। আজ আর সেটা করতে হলো না।
লোহার বড় গেটের পাশে থাকা ছোট গেটটা পেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে যেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল মৃন্ময়ী, অমনি দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়ে কে যেন চাপা ফিসফিস স্বরে বলল, তাহলে আপনি ঠিকই বলেছেন জমিদার মশাই, আমার মেয়ের মায়ের চরিত্রের দোষ লেগেছে। আহা, ওই রকম করে কেন বলছেন জমিদার মশাই? আরে মৃন্ময় কি আর অত কিছু বোঝে? তার মন সরল সাদা সিধে, তাকে ওরা যা বুঝিয়েছে মৃন্ময় তাই বুঝেছে। ওই বেটা বাড়ির চাকর রামলালের ছেলেটাই এত রাতের বেলা বাঁশি শুনিয়ে তাকে টেনে নিয়ে গেছে। এর কিন্তু একটা বিহিত করতেই হবে আপনাকে জমিদার মশাই। সে তো আমি করবই। রামলালের ছেলেকে এমন শাস্তি দেব যে রামলাল পর্যন্ত মনে রাখবে। চলে এসো। জমিদার এবং তার পেছনে হাসতে হাসতে নায়েব নামতে লাগলো নিচের দিকে। এদিকে তখন জমিদার বাড়ি থেকে বাইরের দিকে ফাঁকা জমির একপাশে একটা উঁচু ঢিবির কাছে বসে বাঁশি বাজাচ্ছে রামলালের ছেলে বৃন্দাবন। শব্দ শুনে চমকে উঠে তাকিয়ে দেখে মৃন্ময়ী আবার এসে দাঁড়িয়েছে। তোমায় না কতবার বলেছি তুমি আসবে না? তুমি এভাবে রাতের বেলা আমার কাছে এলে কেউ যদি দেখে তাহলে কি ভাববে বলো তো? কেউ ভাববে না, কেউ কিচ্ছু দেখতেও পাবে না। রাতের বেলায় এখন কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। গেটের কাছে পাহারাদার পর্যন্ত নেই। পাহারাদার নেই কথাটা শুনে বৃন্দাবনের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। সে যখন গাছ পেরিয়ে পাঁচিলের পাশে এসেছে তখনও তো পাহারাদার ছিল। তাহলে বন্ধ করলে কেন? আবার বাজাও। তোমার বাঁশির সুর আমায় ঘরে থাকতে দেয়নি। এইখানে বৃন্দাবন আর কিছু বলল না। মেয়েটা ঢিবির উল্টো পিঠে হেলান দিয়ে বসল। বৃন্দাবন এই পিঠে বসে আবার বাঁশিতে সুর তুলল। বৃন্দাবনের রোগাটে চেহারা, মাথায় অগোছালো চুল, মুখের ভাব ভীষণ সুন্দর, টানা টানা দুটো চোখ, পাতলা ঠোঁট। বাঁশিতে যখন বৃন্দাবন সুর তোলে তখন তার দুই চোখ বন্ধ হয়ে থাকে। জমিদার বাড়ি থেকে এই দিকটায় এগিয়ে এলে একটা ছোট মতো দিঘি চোখে পড়ে। তার পাশ থেকে ফাঁকা জমি এবং মাঝারি আকারের একটা ছোট মতো জঙ্গল চলে গেছে সামনের দিকে। বৃন্দাবন চোখ বুজে বাঁশিতে সুর তোলে, আর মৃন্ময়ী ঝোপের উল্টো দিকে বসে তার সুরের সঙ্গে মাথা নাড়িয়ে যেন উপভোগ করে সেটা। কিন্তু ওরা খেয়াল করে না জমিদার বাড়ির সেই ছোট্ট গেট পেরিয়ে চারটি ছায়ামূর্তি ততক্ষণে জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথ পেরিয়ে এপাশে কয়েকটা বড় গাছের আড়ালে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে উঠে পড়ে মৃন্ময়ী। তারপর বলে, আবার কাল রাতে তুমি বাঁশি বাজাবে তো? তুমি জমিদার বাড়িতে বাঁশি বাজাও না কেন? রাতে ওখানে সবাই ঘুমায়, ওখানে বাঁশি বাজালে সবার ঘুম ভেঙে যাবে। দিনের বেলা এত কাজ, তার মধ্যে বাঁশি বাজাতে পারি না। তাই তুমি তুমি এখন যাও, নাহলে কেউ দেখলে। মৃন্ময়ী উঠে পড়ে, ছুটে যায় যেন কি একটা ফেলে যাচ্ছে, যেন যেখানে শান্তি নেই, যেখানে যেখানে তার থাকা, যেখানে অথচ তার সমস্ত কিছু সেই স্থান ছেড়ে চলে যাচ্ছে সে। তবুও ফিরতে হয়, তবুও যেতে হয়। যেখানে যাওয়ার ইচ্ছে থাকে না সেখানেই বারবার মানুষকে ফিরে যেতে হয়। আবার গেটের কাছটা দিয়ে ঢুকে মৃন্ময়ী এগিয়ে যায় নিজের ঘরের দিকে। পায়ে লেগেছে জল কাদা। বারান্দা দিয়ে ওঠার সময় একটা কাপড়ে পাটা মুছে নেয়। তারপরে নুপুরের সুর তুলে উঠে যায় দোতলার দিকে। বৃন্দাবন আরেকটু বসে বাঁশি বাজায়। তারপর উঠে আসতে যাবে এমন সময় হঠাৎ একটা শক্ত হাত এসে পড়ে তার মুখের উপরে। শক্ত গলায় কে যেন বলে, জমিদারের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি, তোর সাহস তো কম নয়। আজ তোকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে রাখবো, দেখবো কে তোকে বাঁচায়। বৃষ্টিটা তখনই ঝরঝর করে নেমে আসছে।
বৃন্দাবন চিৎকার করে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পারে না। তার হাতের বাঁশিটা কোথায় যেন গিয়ে পড়ে। দুজন লোক এসেছিল নায়েবের সঙ্গে করে। জমিদার মশাই নিজে আসেনি, তাদেরই একজন ওই ঢিপিটার একপাশে কোদাল দিয়ে মাটি কাটতে থাকে। তাই একটা মানুষ ঢোকার মতন অবস্থা হয়ে যেতেই বৃন্দাবনের হাত মুখ সমস্ত কিছু শক্ত করে বেঁধে তার বাঁশিটাকে গুঁজে দেয় তার হাতের মধ্যে। তারপর মাটির ভেতরে ঢুকিয়ে আবার আগের মতোই মাটি চাপা দিতে শুরু করে। ভালো করে চাপা, ভালো করে চাপা, ভালো করে চাপা দিয়ে দে, যেন ওই শয়তান আর বাইরে আসতে না পারে। কত বড় সাহস! এসেছে আবার নাকি আমাদের জমিদারের মেয়ের সঙ্গে পীড়িত করতে। প্রাণপণে কিছু একটা বলার চেষ্টা করেছিল বৃন্দাবন, কিন্তু পারেনি। বৃন্দাবন বলতে চেয়েছিল মৃন্ময়ী তার কাছে শুধু বাঁশি শুনতেই আসত, কিন্তু তার শেষ ইচ্ছেটুকু জানার সুযোগ দিল না নায়েব আর তার সঙ্গে আসা ওই দুটো লোক। আর একজন এসেছিল, সে হলো দারোয়ান। অস্থির হয়ে সব কিছু দেখছে। রামলালকে সে চেনে, রামলালের ছেলেটাকেও সে চেনে। মাঝে মাঝে রাতের বেলা সে নিজেও দরজা খুলে তাকে বাইরে যেতে দেয় বাঁশি বাজাবার জন্য, কিন্তু আজকে এমন কিছু একটা হবে সে ভাবতেও পারেনি। কিন্তু নায়েবের উপর তার কথা বলা যায় না। চুপ করে এমন বিভৎস হত্যাকাণ্ড দেখতে লাগলো। তারপর যখন মাটির তলায় জীবন্ত বৃন্দাবনকে একেবারে সমাধি দেওয়া হয়ে গেছে, সবাই নিশ্চিত যে বৃন্দাবন মরেছে, তখন ওরা সবাই আবার সেখান থেকে ফিরে ঢুকে পড়ল জমিদার বাড়ির মধ্যে। একটা হাওয়া যেন ঘুরে ফিরে আসতে লাগলো জমিদার বাড়ির বাইরে থাকা ওই ঢিপিটাকে লক্ষ্য করে। দেখ, আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে। যাক, আমরা তো ভূতের সিনেমা বানাতে চাইছি না। আমরা জাস্ট একটা এমন কোনো প্লেসে থাকবো যেখানে একটু হন্টেড ফিল থাকবে, এবং তার সঙ্গে যে জিনিসটা থাকবে সেটা হলো একটা দারুণ জায়গা। আমিও তো সেটাই বলতে চাইছি। দেখ বিকাশ, যে জায়গাটার কথা বলছে, জায়গাটা এই দুটো দিক থেকে একদম পারফেক্ট। হন্টেড প্লেস বলেও কিন্তু দুর্নাম আছে। তাছাড়া জায়গাটা দেখেও তেমন মনে হবে। আমরা শুধু জায়গাটা একটু ঝাড়পোছ করে একটু পরিষ্কার করে নিতে পারলে গোটা বাড়িটাকে কাজে লাগাতে পারবো। এতক্ষণ ধরে একপাশে বসে কম্পিউটারে গেম খেলে চলেছিল বিকাশ। এবার অভিনবর কথা শুনে বলল, জায়গাটা একসময় সত্যি সত্যি জমিদার বাড়ি ছিল। তাছাড়া সেখানে বেশ কয়েকটা আনন্যাচারাল ডেথও ঘটেছে, তবে সেসব অনেক আগের ব্যাপার। এখন ওটা ফাঁকাই থাকে। আমার নয়, বাট আমার একটা পরিচিত বন্ধুর জায়গা। ওকে বললেই জায়গাটা পাওয়া যাবে। ওরা কেউ বছরখানেক ধরে যায়নি, অথচ জায়গাটা সম্পর্কে মালিকানা ওদের কাছেই আছে। পুলিশের ঝামেলা হবে না, গোটা জায়গাটাই গ্রাম। কিন্তু সমস্যা একটাই, ওখানে ইলেকট্রিসিটি নেই। মোবাইল, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের ফুল চার্জ করে নিয়ে যেতে হবে। ইলেকট্রিকের ব্যাপারটা ওখানে কিছুই পাওয়া যাবে না, বুঝলি তো। কিন্তু যদি আমাদের শ্যুট করতেই হয় তাহলে ক্যামেরা নিয়ে যেতে হবে। ক্যামেরায় চার্জ রেখে শ্যুট করা ব্যাপারটা খুবই চাপের। ব্যাটারি আছে, সেই সমস্ত না হয় হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা হবে না তো? মানে আনন্যাচারাল ডেথ হয়েছে বলছিস, তারপরে গ্রাম্য জমিদার বাড়ি, এলাকার কোনো সমস্যা হলে কারোর সাহায্য পাওয়া যাবে তো? আরে তুই তো ভয়ই পেয়ে গেলি। ওখানে লোকজন থাকতো আজ থেকে প্রায় 100 বছর কিংবা তার আগের সময় হবে হয়তো। তারপর থেকে গোটা জায়গা পরিষ্কার করা হয়নি। থাকতে পারে মানে ওই সাপ কোপের ভয়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। নবনীতা কি যেন ভাবল। বিকাশ তখন গেমটা শেষ করে কম্পিউটার অফ করে ওদের কাছে এগিয়ে এসে বসেছে। দেখ, ওখানে গিয়ে জায়গাটা পরিষ্কার করে আমরা প্রথমে শ্যুটটা করব। এটা দিয়ে শুরু করা যেতে পারে। তারপর এমন অনেক জায়গা আমরা একটু একটু করে খুঁজে বার করব। দেখ, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চাকরির স্যালারি একটা টাকাও চোখে দেখতে পাচ্ছি না। পাশাপাশি কিছু তো একটা করতেই হবে না। হন্টেড প্লেসগুলো নিয়ে ব্লগ তৈরি করতে পারলে খারাপ চলবে না।
এই হলো ওদের প্ল্যানিং। অভিনব, বিকাশ এবং নবনীতা একই প্রাইভেট কোম্পানির 10টা তো 10টার, যাকে বলে কর্মচারী কাম চাকর। 8 ঘন্টার স্যালারির টাকায় প্রত্যেক দিন বলতে গেলে ওদের 12 ঘন্টা করে কাজ করতে হয়। নেহাত অফিস এলাকাটা কাছেই, না হলে ওদের সমস্যা আরও বাড়ত। মাঝে মাঝে মনে হয় ম্যানেজারটার জন্য এত কিছু হচ্ছে। অনেক সময় ওদের মনে হয় মালটাকে হাতের কাছে পেলে একেবারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পিটিয়ে মনের শোক পূরণ করে নেওয়া যেত। কিন্তু আর কি করা যাবে, রাজ্য আর দেশের এমন অবস্থা, চাকরি বাকরি কোথাও নেই। এই দেশে মানুষ উন্নতি চায় না, শুধু নিজেকে উন্নত করতে চায়। কিছু মানুষ থাকে যারা নিজের সঙ্গে সঙ্গে হাতে গোনা কয়েকজনকে উন্নত করে, কিন্তু গোটা দেশের উন্নতি কেউ কখনোই যায় না। তাই এই অবস্থা। সেসব নিয়ে ওরা এখনো ভাবছে। গন্ডারের এক অদৃশ্য চামড়া নিজেদের গোটা শরীরে জড়িয়ে নিয়ে সেই চাকরিতেই পড়ে আছে। এখন তার পাশাপাশি হন্টেড প্লেস নিয়ে একটা ব্লগ করার চিন্তা ভাবনা করতে বিকাশের এক বন্ধুর পরিচিত একে গ্রামে ওই বাড়িটার সন্ধান পেয়ে যায় ওরা। দেরি না করে 2-1 দিনের মধ্যেই অফিস থেকে শনি রবি তার সঙ্গে শুক্র মিলিয়ে 3টে দিনের ছুটি নিয়ে নেয়। ম্যানেজার তবুও একটু গাইগুই করেছিল, কিন্তু ওরা চট করে ছুটি তো নেয় না, সেই কারণে। তাছাড়া 3 জনের ডিপার্টমেন্ট আলাদা থাকায় ছুটিটা পেতেও খুব একটা অসুবিধা হয়নি। এভাবেই একদিন তারা 3 জন সকাল সকাল ট্রেনে করে এসে পৌঁছয় মধুপুরে। এর নাম মধুপুর না হয়ে ধ্যার ধ্যারে গোবিন্দপুর হলে ভালো হতো। প্ল্যাটফর্মটা দেখেছিস? বোধহয় রেনোভেট করা হচ্ছে, না হলে কয়েক বছর আগে এলে হয়তো মাটির প্ল্যাটফর্মে হাঁটাচলা করতে হতো। তাও ভালো। মধুপুরে আমার এক আত্মীয়ের বাড়ি আছে। এখানে 5 বছর আগে যখন এসেছিলাম তখন সত্যি সত্যি মাটির প্ল্যাটফর্ম ছিল। আর শুধু তাই নয়, প্ল্যাটফর্ম আর রেল লাইনের উচ্চতা প্রায় সমান সমান। বৃষ্টির সময় রেল লাইনের চেয়ে বেশি জল জমা হতো প্ল্যাটফর্মে। ওসব কথা বলে এখন লাভ নেই। এইবার আমাদের প্ল্যানটা কি হবে? এখান থেকে মধুপুরের সেই জমিদার বাড়িটাতে যাব কি করে? আর তা পরিষ্কার করার জন্য তো একটা লোকজন লাগবে। আমার সেই বন্ধুকে খবর দেওয়া আছে। মধুপুরের এইদিকে এখনো পর্যন্ত মোবাইলের টাওয়ার পেলেও ওই জমিদার বাড়ির আশেপাশে কিন্তু পাওয়া যায় না। দাঁড়া, একবার দেখি। বিকাশের সেই বন্ধুর সাহায্য ব্যবস্থা হলো। সেই একটা টোটোর ব্যবস্থা করে দিয়েছিল। সেই টোটোওয়ালা ওদের মধুপুরের সেই জমিদার বাড়ির জঙ্গলের এলাকাটার কাছে নামিয়ে দিল। বিকাশের বন্ধুর নাম মানব। সে বলল, এই আমি কিন্তু এখনো তোকে বলছি ভাই, জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। শুধু শুধু ব্লগ তৈরি করতে গিয়ে যদি যদি কোনো সমস্যায় পড়ছিস। আরে তোরা কি সত্যি 3 দিন ওই বাড়িতে থাকতে চাস নাকি? হ্যাঁ, থাকবো বলেই তো এত কষ্ট করে এখানে এলাম। শুধু কি সমস্যা বলো তো? ওখানকার কথা শোনার পর থেকেই তুমি কেমন করছো। যদিও অনেক পুরনো, তবুও ওই বাড়িতে পরপর কয়েকটা মৃত্যু হয়েছিল। জমিদার মশাই, তার নায়েব, এমনকি ওই ওই বাড়ির 2 জন রক্ষী, তাদেরও মৃত্যু ঘটে। তারপর থেকে আস্তে আস্তে জমিদার বাড়ি ফাঁকা হতে শুরু করে। এতগুলো বছর এমনিভাবেই পড়ে আছে। সেই বাড়িতে কিছু যদি সমস্যা হয় তখন? আরে কিছু হবে না, বাড়িটা পরিষ্কার করবে তার জন্য একটা লোক। পাগল নাকি? ওই বাড়িতে কেউ ঢুকবে না, গ্রামের কেউ তো নয়, এমনকি ওই আশেপাশের গ্রামের লোকেরাও না। যারা ওই বাড়ির কথা জানে তারা তো কেউ ঢুকছে না বস। তোদেরকেই একটা ঘর কোনো রকমে পরিষ্কার করে নিতে হবে। জিনিসপত্র আমি নিয়ে এসেছি। এদিকে নবনীতা বাড়িটার সামনের রাস্তাটায় দাঁড়িয়ে জমিদার বাড়ির সম্পূর্ণ উল্টো দিকে একটা উঁচু ঢিবির দিকে তাকিয়ে থাকে। ঢিবিটার আশেপাশে বড় বড় কয়েকটা গাছ গুল্ম লতা পাতায় জড়িয়ে আছে। জায়গাটা ঘাসের চাদরে যেন একেবারে ঢাকা হয়ে রয়েছে। সেদিকে চুপ করে তাকিয়ে দাঁড়িয়েছিল নবনীতা। এমন সময় পেছন থেকে অভিনব তাকে ধাক্কা দিয়ে ডাকল। এই কি হলো? ওদিকে তাকিয়ে কি দেখছিস বলতো? নবনীতা যেন একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ যেন ঘোর থেকে ফিরে সম্বিত ফিরতে বলল, ওইখানে ওই টিভিটার কাছে কেউ যেন দাঁড়িয়েছিল একটু আগে। আমি দেখলাম, জানিস।
ওই টিভিটার ওপাশে দাঁড়িয়ে হাতছানি দিয়ে আমার ডাকছিল। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ওখান থেকে সরে গেল। মানবের সঙ্গে টোটোওয়ালা ততক্ষণে ওদের কাছে এগিয়ে এসেছে। ঝাঁটা মোছার জন্য মস্ত বড় চট, এমনকি মোমবাতি, দেশলাই সহ টুকিটাকি জিনিসপত্র সে ব্যাগগুলো থেকে নামিয়ে দিচ্ছিল। নবনীতার কথা শুনে বয়স্ক টোটোওয়ালা এগিয়ে এসে ওই ঢিবির দিকে তাকান। ওইখানে আবার কে থাকবে? হ্যাঁ, ওইদিকে তো এমনি জঙ্গল হয়ে আছে। তাছাড়া একটা মজা ডোবার মতো কি একটা আছে। গ্রামের রাস্তাটা এখান থেকে ওইদিকে চলে গেছে। দেখ, এই জমিদার বাড়ি একদম শেষের দিকে। এইদিকে কারো আসার প্রয়োজন পড়ে না তখন। এই জঙ্গলের ভেতরে আর কে আসবে বলতো? বয়স্ক টোটোওয়ালার মুখে কথাগুলো শুনে ওরা তিনজন তো বটেই, মানব পর্যন্ত কেমন থতমত খেয়ে গেল। তারপর বলল, আচ্ছা, এটাই কি সেই ঢিবি? মানে ওই যেই ঢিবির কাছে? টোটোওয়ালা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মানবের দু চোখে দেখা দিল ভয়। অভিনব এতক্ষণ ধরে সমস্ত কিছু হেসে উড়িয়ে দিতে পারলেও এইবার যেন কেমন পারল না। তখন দুপুর পেরিয়ে বিকেল হবে হবে করছে। একটা ঠান্ডা বাতাস ওদের মাথার উপর থেকে ঘুরে ফিরে এসে যেন ঝাপটা দিয়ে গেল। আর ঠিক তখনই নবনীতার গোটা শরীরটা থরথর করে কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই নবনীতা একটা প্রচণ্ড চিৎকার করে মাটির ওপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ওরা প্রথমে ওর মুখ চাওয়াচাওয়ি করল, তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে যখন নবনীতাকে মাটি থেকে তুলতে যাচ্ছে তখন শুনল নবনীতা বলছে, আমি যাব না, আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি যাব না। এখন ঠিক আছিস তো? কি হয়েছিল তোর বলতো? হঠাৎ করে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললি কেন? নবনীতা আর কিচ্ছু মনে পড়ে না। মাথার ভেতরটা কেমন ভারী ভারী হয়ে আছে। শুধু তার মনে আছে সে কিছু একটা দেখেছিল, এমন কিছু একটা দেখেছিল যেটা তার মনে পড়ছে না। দেখ নবনীতা, নতুন একটা জায়গায় এসে এমন কিছু হতেই পারে। তাছাড়া এখানে আসবার সময় ওই মানবের বলা কথাগুলো হয়তো তোর মনের উপর এফেক্ট ফেলেছে। এছাড়া তুই যে একটু কল্পনাপ্রবণ সে কথা সকলেই জানে, তাই হয়তো কিছু ভেবে ফেলেছিস। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসতে শুরু করেছে। আজকে একটা ঘর কোনো মতে আমরা পরিষ্কার করতে পেরেছি, সেখানেই রাতটা কাটিয়ে দেবো। কালকে সকাল থেকে না হয় আমরা শ্যুট করব, ঠিক আছে? কালকের দিনটা আর পরশু দিনটা শ্যুট করে তারপর ফিরে যাব। নবনীতা নিজেকে সামলে নিয়েছিল। চট করে উঠে গা হাতের ধুলো ঝেড়ে নিয়ে বলল, আমি ঠিক আছি, এখন চিন্তা করিস না। তবে আজ কিছু করা যাবে না। ঠিকই বলেছিস, আমরা এগুলো একটু দেখে শুনে গুছিয়ে রাখি। আর রাতের খাবারের ব্যবস্থা কি করা যায়? বললো কিছু খাবার দিয়েছে। খাবার দিয়েছিল, রুটি, তার সঙ্গে একটা তরকারি আর ভাজা। তাতে ওদের যথেষ্টভাবে হয়ে যাবে। রাতের খাবার আছে দেখে ওরা আর দেরি করল না। খাবারটা গুছিয়ে রেখে ওদের জিনিসপত্র একটা জায়গায় রেখে ঢাকা দিয়ে তিনজনে মিলে বাড়িটা ঘুরে দেখতে লাগলো। সেই সন্ধ্যের সময় বড় বাড়ি, সময়ের কারণে এখানে ওখানে ভেঙে পড়তে শুরু করলেও খোলসটুকু এখনো অবশিষ্ট আছে। একতলার ঘরগুলো ঘুরে দেখে ধুলো ময়লা, মাকড়সার জাল আর নোংরা আবর্জনা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। দোতলাগুলোর অবস্থা আরও খারাপ। প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে ওরা দেখে আবার ফিরে এলো একতলার ঘরে। যতটা খারাপ হবে মনে হয়েছিল ততটা খারাপ কিন্তু নয়। বেশ ভালোই রয়েছে বাড়িটার কন্ডিশন, কি বলিস? শ্যুট করে ভালো লাগবে। তবে দিনের বেলা শ্যুট করার পাশাপাশি আমাদের কিন্তু রাতের বেলাও শ্যুট করতে হবে। তাহলেই দু রকম ভিউ পাওয়া যাবে, সেটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা নবনীতা, এই বাড়িটা নিয়ে তো অনেক গল্প আছে। সেই গল্পগুলোর মধ্যে যদি কোনো একটা গল্প আমরা কারোর মাধ্যমে আনতে পারি, মানে মনে কর এখানকারই কারোর মাধ্যমে যদি বাড়ির কোনো একটা গল্প আমরা ভিডিওতে আনি, তাহলে কিন্তু সেটা আরো ভালো হবে, মানে আরো রিয়েলিস্টিক মনে হবে। প্ল্যানটা খারাপ নয়,
কিন্তু সমস্যা হলো এখানে তো কেউ আসবে না। বাড়ির বাইরে গিয়ে বাড়ির ব্যাপারে খবর জোগাড় করবি, সেটাও করা যায়। তাহলে দিনের বেলা আউটশুটগুলো আর রাতের বেলা ইনার শুট। কথাগুলো বলে ওরা সামান্য হাসল। একটা পরিকল্পনা তৈরি হয়ে গেছে। এখানে আসার পরে যেমনভাবে হঠাৎ করে সমস্যা তৈরি হয়েছিল সেটা থেকে ওরা বের হতে পেরেছে। আর ঠিক তখন একটা শব্দ শুনতে পেল ওরা। লাঠি ঠুকতে ঠুকতে কে যেন এই দিকেই আসছে। তিনজনেই সচকিত হয়ে উঠল। চারপাশে তখন অন্ধকার নামতে শুরু করেছে। ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। মোবাইলগুলো ওরা অফ করে রেখেছে। কোনো প্রয়োজন না হলে সেগুলো ব্যবহার করা যাবে না, কারণ এমনিতে নেটওয়ার্কও নেই। এমার্জেন্সি লাইট আছে, কিন্তু সেটা পরে কাজে লাগবে। আজকের রাতটা কোনো কিছুই নষ্ট করা যাবে না। ঠুকঠুক করে লাঠির শব্দটা যেন অনেকটা দূর থেকে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। ঘরের দরজা জানলাগুলো ভাঙা। একসময় বোধহয় ছিল, তারপরে কারা যেন তুলে নিয়ে গেছে। সেখান থেকে মাঝে মাঝে অল্প অল্প বাতাস এসে ঢুকছে ঘরের ভেতরে। বিকাশ বলল, তোরা বস, আমি গিয়ে দেখে আসি বাইরে কে আছে। বোকামি করিস না। বাইরের কোনো লোক যদি এখানে এসে থাকে তাহলে সে নিশ্চয়ই আমাদের এখানে আসবে। কিন্তু মানব তো বলেছিল যে এখানে কেউ আসে না। তার উপর রাতের বেলা। রাতের বেলা কেন? দিনের বেলাতে ওইখানে কেউ আসে না বাবুরা। আপনারা এখানে কি করতে এসেছেন? এমন একটা অদ্ভুত গলার স্বরে ওরা তিনজনেই চমকে উঠেছিল। ফ্যাসফ্যাসে গলার স্বর। ঠান্ডা লাগলে যেমন গলার স্বর হয় তেমন। শুধু তাই নয়, তার সঙ্গে কেমন একটা অদ্ভুত যেন তার গলা থেকে বেরিয়ে আসা কথাগুলো। ওরা মোমবাতির আলোয় দেখতে পেল ওদের ঘরের দরজাটার একদম কাছাকাছি কে যেন একটা এসে দাঁড়িয়েছে। শরীরটা সামান্য নিচু হয়ে ঝুঁকিয়ে আছে। একটা কালচে ছায়া ছাড়া প্রথমে কিছুই বোঝা গেল না। তারপরে ওরা দেখতে পেল মুখে গোঁফদারির জঙ্গলওয়ালা একটা ফ্যাকাশে কুঁচকে আসা মুখ। তার মধ্যে থেকে ছোট ছোট উজ্জ্বল দুটো চোখ ওদের দিকে তাকিয়ে দেখছে। তারপরেই নবনীতার মনে হলো বাইরে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধর দুটো জ্বলন্ত চোখ যেন একভাবে তার দিকে তাকিয়ে কি যেন দেখে চলেছে। দুটো চোখের দৃষ্টিতে তার গোটা শরীর যেন একটা শিরশিরানি ভাব জাগিয়ে দিতে শুরু করল। বৃদ্ধ লোকটা দরজার কাছে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ওরা তিনজন অবাক হয়ে বসে আছে। একসময় অবাক ভাবটা কাটিয়ে বিকাশ বলল, এ কি, আপনি কে? আর এই বাড়িতে এলেন বা কি করে? বাড়িতে তো রাতের বেলা কারোর আসার কথা নয়। আমি একসময় এই বাড়িতে দারোয়ান ছিলাম। তারপর সবাই এই বাড়ি ছেড়ে চলে গেলেও আমি যেতে পারিনি। গ্রামেই আমার বাড়ি। মাঝে মাঝে এখানে আসি। কারা যেন এই বাড়িতে থাকতে এসেছে শুনে এখানে এসেছি। কথা বলতে বলতে লোকটা ভিতরে এসে ঢুকল। বৃদ্ধ চেহারা, কাঠের ওপর ভর করে ছাড়া সে যে চলতে পারে না ভালোভাবেই সেটুকু বোঝা যায়। ওদের থেকে খানিকটা দূরে ধুলোর উপরে লোকটা বসে পড়ল। নবনীতা, অভিনব, বিকাশ তিনজন লোকটার দিকে তাকিয়ে রইল। জঙ্গলের মধ্যে থেকে তার মুখটা ভালোভাবে বোঝা না গেলেও জ্বলতে থাকা মোমবাতির আলোতে লোকটার চোখ দুটো দেখা যায়। আপনি যখন এখানকারই লোক, তার মানে আপনি বাড়ির কথা জানেন নিশ্চয়ই। আচ্ছা, এই বাড়িতে কি হয়েছিল বলুন তো? আমাদেরই এক বন্ধু বলেছে যে এই বাড়িতে অনেকগুলো লোক নাকি মারা গিয়েছিল, আর তাও আনন্যাচারাল ডেথ। সত্যিই কি তাই? মানে কিছু কি হয়েছিল? বাড়ির কথা বলতে গেলে যে প্রথম থেকেই বলতে হবে। প্রথম থেকে না বললে তোমরা কিছুই বুঝতে পারবে না, তুমিও বুঝতে পারবে না। এই কথাটা লোকটা যেন সোজা নবনীতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। শিরশির করলেও বিকাশ আস্তে আস্তে বলল, আর চিন্তা করিস না,
এই লোকটা বোধহয় গ্রামেরই লোক। গ্রামের লোকেদের এসব ভুতুরে জায়গা নিয়ে কেমন একটা অবসেশন থাকে না, তাই হয়তো আমাদের এমনভাবে একটু ভয় দেখিয়ে এখান থেকে সরাতে চাইছে। বাড়ির ইতিহাসের কথা আমি জানি না। এই বাড়িতে একটা ভয়ানক অন্যায় ঘটেছিল, আর তার জন্যেই এই বাড়ি আজ এমন ফাঁকা, কঙ্কালের মতো পড়ে আছে। বিকাশ সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বার করল। তারপর নাইট মোড অন করে ক্যামেরাটা লোকটার দিকে তাক করে চালিয়ে দিল। লোকটা এবার তাকালো ক্যামেরার দিকে, তারপর কিছু না বলে আবার সামনে তাকিয়ে রইল কিছুক্ষণ। লোকটা যেন নবনীতার দিকেই তাকিয়ে দেখছে, আর নবনীতা তার পেছনের দিকের খোলা জানলাটার দিকে তাকিয়ে আছে। নবনীতার মনে হতে লাগলো জানালার দিকে সে এমনি এমনি তাকিয়ে নেই, জানলার কাছেও কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। লোকটা তাকিয়ে দেখছে। নবনীতা একবার ঘাড় ফিরিয়ে তাকালো পেছনে জানলাটার দিকে, আর ঠিক তখনই মনে হলো সত্যি সত্যি কেউ যেন এতক্ষণ জানলাটার কাছে দাঁড়িয়েছিল। নবনীতা সেদিকে তাকাতেই ছায়াটা সরে গেল। নবনীতা আর বসল না, ছট করে উঠে দাঁড়িয়ে জানলাটার দিকে এগিয়ে গেল। নবনীতাকে এমনভাবে হঠাৎ উঠতে দেখে অভিনব আর বিকাশ যেন থতমত খেয়ে গিয়েছিল। তারা উঠে গিয়ে নবনীতার পাশে যখন দাঁড়ালো, তখন দেখা গেল বাইরে চাঁদের আলো ফুটেছে। সেই চাঁদের আলোয় বাড়ির পেছনের দিকের সব জায়গাটা যেন দেখা যায়। বাড়ির পেছনের দিকে বড় বড় ঘাস গজিয়ে উঠেছে। একসময় বড় পাঁচিল ছিল, যেটা বর্তমানে ভেঙে গেছে। পাঁচিল থেকে জানলার দূরত্ব বেশ খানিকটা, তার মাঝে ফাঁকা জায়গা। নবনীতা সেই জমির একটা দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, ওখানে কে যেন ওটা চলে যাচ্ছে। কোথায়? কি চলে যাচ্ছে? কই, ওখানে কোথাও কিছু নেই তো। চাঁদের আলোতে তো সবকিছুই ভালোভাবে দেখা যাচ্ছে। আরে তুই দেখতে পাচ্ছিস না? সত্যি সত্যি চলে যাচ্ছে। ওই দেখ, ওই দিকে চলে যাচ্ছে। পেছন থেকে বৃদ্ধ লোকটার গমগমে গলায় গোটা ঘর ভরে গেল। ওরা দেখতে পাবে না, ওরা দেখতে পাবে না। তিনজনে একসঙ্গে পেছনে তাকালো। নবনীতা সামনের দিকে ঘুরেছিল, আর ঠিক তখনই নবনীতার মনে হলো একটা ঠান্ডা হাওয়ার মতো একটা হাত তার ঘাড়ের কাছটা এক মুহূর্তের জন্য ছুঁয়ে পেছনের দিকে সরে গেল। আর সেই দুটো হাতের সামান্য চাপে তার শরীরটা ভাঙা জানলার নিচের দিকটায় একবার টান খেয়ে উল্টো দিকে ঘুরে গেল। অভিনব যদি সঠিক সময় মতো পেছনের দিকে ঘুরে নবনীতাকে ধরে না ফেলত, তাহলে একতলার ওই ছোট্ট জানলা থেকে তার শরীরটা উল্টো হয়ে বাইরে বেরিয়ে এসে পড়ত ঝোপের মধ্যে। আকস্মিক এমন একটা ঘটনায় নবনীতা ভয়ে থর থর করে কেঁপে উঠল। অভিনবকে জাঁপটে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বৃদ্ধ তখন হাসছে। আরে আপনি হাসছেন কেন? একজন জানলা থেকে পড়ে যাচ্ছে আর আপনি হাসছেন? ও আশেপাশেই আছে, আশেপাশেই কোথাও আছে। ঠিক সময় হলেই নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে, আর কেই বা নিয়ে যাবে? তোমরা গল্প শুনবে বলেছিলে না, এই বাড়ির গল্প। নবনীতা জানলা দিয়ে বাইরে তাকালো। সত্যি সত্যি একটু আগে সেই ঘাসের মধ্যে থেকে সে কাউকে হেঁটে যেতে দেখেছিল, কিন্তু এখন আর কেউ কোথাও নেই। জানলার কাছে তার কাঁধের কাছে দুটো হাত দিয়ে কেউ তাকে বাইরে টানার চেষ্টাও করেছিল, কিন্তু কেউ কোথাও নেই। অভিনব বিকাশ ছাড়া আর কাউকে দেখা যায় না। তাহলে লোকটার অদ্ভুত কথা আর এখানে আসার পর থেকে কাউকে একটা দেখতে পাওয়া, সবকিছু যেন নবনীতাকে একটু একটু করে জড়িয়ে ধরছিল। তবুও সে কোনো মতে এসে বসল। বোতল থেকে খানিকটা জল ঢকঢক করে খেয়ে বলল, তার মানে আপনি বলতে চাইছেন এই বাড়িতে কিছু একটা আছে? কি আছে? এই বাড়িতে আছে
জমিদারের মেয়ে মৃন্ময়ীর আত্মা। বৃদ্ধ লোকটার কথা বলা শেষ হয়েছে কি হয়নি, এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন নূপুরের শব্দ শোনা গেল। যেন নূপুর পায়ে দিয়ে কেউ দোতলার বারান্দায় একবার এ পাশে আর একবার অন্য পাশে ছুটে চলে যাচ্ছে। বিকাশ, অভিনব, নবনীতা তিনজনে তাকালো দরজা দিয়ে বাইরের দিকে। এখান থেকে উপরের দিকটা দেখা যাবে না, কিন্তু ওরা স্পষ্ট শুনতে পাচ্ছে ওপরের শব্দটা। ওটা কার নুপুরের শব্দ? বৃদ্ধ হাসল, কোনো কথা বলল না। বিকাশ আর কিছু বলার সুযোগ না দিয়ে হাতের টর্চটা নিয়ে ছুটে বেরিয়ে এলো বাইরের দিকে। পিছন থেকে অভিনব, নবনীতা তাকে বারণ করল, কিন্তু শুনল না বিকাশ। তাড়াতাড়ি দোতলার দিকে সিঁড়িটা বেয়ে উপরের দিকে উঠতে উঠতে শুনতে পেল নিচ থেকে বৃদ্ধ গম্ভীর গলায় বলছেন, ওকে তোমরা দেখতে পাবে না, তোমরা ওকে দেখতে পাবে না, ওকে একমাত্র একজনই দেখতে পাবে। কথাটা বলতে বলতে আবার তাকালো নবনীতার দিকে। নবনীতা তখন ভয়ে ভয়ে অভিনবকে প্রায় জাপটে ধরেই বসে আছে তার পাশে। শব্দটা শুনে যখন সিঁড়ি ধরে উপরে ছুটে এসেছিল বিকাশ, এখনও নুপুরের শব্দটা শুনতে পাচ্ছিল, কিন্তু যেই দোতলার ব্যালকনির কাছে পা রাখল, অমনি একটা ঘরের দরজা খোলা আর বন্ধের মতো শব্দ হলো। উপরের ঘরের দরজাগুলো পুরোপুরি ভেঙে পড়েনি। যে কটা পাল্লা এখানে ওখানে অবশিষ্ট আছে, হাতের টর্চের আলো পড়তে সেই ঘরের শেষের দিকের একটা পাল্লা যে নড়ে উঠেছে সেটা বোঝা গেল। বৃদ্ধ লোকটার সঙ্গে নিশ্চয়ই কেউ বাড়িতে ঢুকেছে আমাদের ভয় দেখানোর জন্য, কিন্তু এখান থেকে নিচে যাওয়ার মাত্র একটাই রাস্তা আছে। তার মানে উপরে যেই থাকুক না কেন, তাকে আমাদের সামনে এসে পড়তেই হবে। এই, এখানে কে আছো? ভালোই ভালো বেরিয়ে এসো বলছি, না হলে কিন্তু। আবার সেই নুপুরের শব্দটা শোনা গেল। চাঁদের আলোকে বাইরে ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। একটু একটু করে বিকাশের গায়ে এসে সেই বৃষ্টির ঝাপটা লাগতে শুরু করেছে। কোনো রকমে ঘরের দেওয়ালের দিক ঘেঁষে বিকাশ প্রথম ঘরে আলো ফেলল। না, কোথাও কেউ নেই। ধুলো, ময়লা আর মাকড়সার জাল ছাড়া আর কেউ অপেক্ষা করছে না। তারপর দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এইভাবে একদম শেষ ঘরের কাছে যখন এসেছে বিকাশ, তখন বুঝতে পারল নুপুরের শব্দটা আসছে এই ঘরের ভেতর থেকে। হাতের টর্চটাকে ভালো করে জাপটে ধরে বিকাশ আবার বলল, এই, আমি জানি তুমি এই ঘরেই আছো। শুধু শুধু আমাদের ভয় দেখানোর জন্য ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে লাভ নেই। খোলো বলছি, খোলো। দরজায় ধাক্কা দিতে লাগলো বিকাশ, কিন্তু ঘরের দরজা যেন ভেতর থেকে বন্ধ করা। ভাঙা দরজা জানলা এখানে ওখানে ভেঙে পড়েছে। সেই দরজা যে কিভাবে অমন করে বন্ধ হতে পারে বিকাশ বুঝতে পারছিল না। জানলার ফাঁক দিয়ে টর্চের আলো ভেতরের দিকে ফেলে প্রথমে ধুলো ছাড়া আর কিছু দেখতে না পেলেও পরে আস্তে আস্তে যখন টর্চটাকে উপরে তুলতে লাগলো, তখন এক সময় তার টর্চের আলোটা আটকে গেল ঘরের সিলিংয়ের কাছে। ওটা কি? ঘরের ভেতরে সিলিং থেকে উল্টো হয়ে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে একটা মেয়ে। মাথার লম্বা চুলগুলো মাথা থেকে ঝুলে এসেছে নিচের দিকে। পরনের গায়ের কাপড় সঙ্গে লেপ্টে রয়েছে। এখানে ওখানে ছিঁড়ে গেলেও শরীরের সঙ্গেই যেন চেপে গেছে কোনো এক সময়। তার মুখটা বিভৎস। জলের মধ্যে মৃতদেহ অনেক দিন ধরে থাকলে যেমন গোটা মুখ ফুলে ওঠে, ঠিক তেমনই সেই মুখের ভেতর এমন অদ্ভুত দাঁতগুলো দেখে বিকাশের গোটা শরীর শিরশির করে উঠল। চোখের মনি সাদা ফ্যাকাশে। আর আশ্চর্য ব্যাপার হলো, মেয়েটার গলা থেকে ঝুলছে একটা দড়ি। দড়িটা তার গলায় ফাঁসের মতো করে লাগানো। চিৎকার করে উঠল বিকাশ,
আর তার সেই চিৎকারের শব্দটা শোনার সঙ্গে সঙ্গে নিচের ঘরে বসে থাকা বৃদ্ধ একবার খুক খুক করে হেসে বলে উঠল, আমি জানতাম আজও আসবে, আজও আবার আসবে। অভিনবের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। প্রথমত বিকাশ তার কথা না শুনেই ছুটে বেরিয়ে যায়। এই বৃদ্ধটা কি অদ্ভুত কথা বলছে তখন থেকে। অভিনব নবনীতাকে সেখানে বসতে বলে এগিয়ে যায় দরজার দিকে। পেছন থেকে নবনীতা বলে, আমিও যাব অভিনব, আমাকে এখানে একা রেখে যাস না। এই দাঁড়া, তুই এমনিতেই কি সব দেখছিস, তার ওপর আবার যদি ওপরে যাস কি অদ্ভুত কিছু দেখলে তুই কিন্তু আরো ভয় পেয়ে যাবি। তুই বরঞ্চ একটা কাজ কর, তুই এখানে বস, আমি দেখছি বিকাশের কি হলো। আর এই যে আপনি এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। যদি দেখি আপনার জন্যই এখানে এসব কিছু হচ্ছে তাহলে কিন্তু আপনাকে পুলিশে দেবো, এই বলে দিলাম। বৃদ্ধ আবার হাসল। তার গোটা শরীর সেই হাসিতে থর থর করে কেঁপে উঠল। পুলিশ? ঠিক আছে, আমি এখান থেকে কোথাও যাব না, যে যাওয়ার সে এমনিতেই যাবে। অভিনব হাতে টর্চ নিয়ে সেদিকে এগিয়ে গেল। তারপর সিঁড়ি বেয়ে উঠে দোতলার ব্যালকনির কাছে এসে দেখতে পেল একটা দরজার পাল্লার ভেতরের দিকে টর্চের আলোটা তখনও ধরে যেন দাঁড়িয়ে রয়েছে বিকাশ। আরে আরে কি হলো? আরে এমন ভাবে চিৎকারি বা করলি কেন? আরে তোর পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে? অভিনব টর্চটা ফেলে বিকাশের পেছনের দিকে একদম দেওয়ালের কাছটায় কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। আবার সেই নুপুরের শব্দটা একটু একটু করে শোনা যাচ্ছে। বিকাশ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেও তার পেছনের দিকে সেই ছায়া মূর্তিটা যেন এক পা করে এগিয়ে আসছে বিকাশের দিকে। অভিনব দ্রুত এগিয়ে গেল সামনের দিকে। তখনও সে ভয় পায়নি। সামনে এগোতে যে বিভৎস মূর্তিটাকে দেখতে পেল, তাকে দেখে ভয় পাবে না এত সাহস অভিনবর অন্তত নেই। একটা ছায়া মূর্তি, এত দূর থেকে ভালোভাবে দেখা যায় না। সেই ছায়া মূর্তিটা ব্যালকনির থেকে নিচের দিকে সামান্য ঝুঁকে আছে। একটা অদ্ভুত মেয়েলি গলায় খিলখিলে হাসি শুনতে পেল অভিনব। বিকাশ একভাবে দাঁড়িয়ে আছে, যেন পাথরের একটা মূর্তি। অভিনব আস্তে আস্তে বলল, বিকাশের কি হয়েছে? বিকাশ অমন ভাবে দাঁড়িয়েছে কেন? আমি কে সে কথা তোকে জানতে হবে না। তোরা এই বাড়িতে এসেছিস কেন? কেন এসেছিস? তোরা চলে যা, এখান থেকে চলে যা। তোমার কথায় আমি এখান থেকে চলে যাব নাকি? তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে? মেয়েটা এই কথায় তার হাসি থামিয়ে ফেলল। তারপরে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাইরে চাঁদের আলো রয়েছে। সেই চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য অভিনবর মনে হলো বিকাশের পেছন থেকে সেই ছায়ামূর্তিটা হাওয়ার মতন দপ করে মিলিয়ে গিয়ে আবার এসে দাঁড়ালো ঠিক তার থেকে মাত্র দুহাত দূরে। অদ্ভুত ভয়ঙ্কর এক মূর্তি। তার গোটা মুখটা যেন ফুলে অদ্ভুত হয়ে গেছে। অভিনবর যেন বমি চলে এলো সেই মূর্তিটাকে দেখে। মূর্তিটা হাসছে। তার সেই অদ্ভুত মুখের ভেতর থেকে দুপাটি সাদা ঝকঝকে দাঁত কেমন যেন অদ্ভুতভাবে উকি মারছে। যাবি না? এখান থেকে যাবি না? যেতে তোদের হবেই। ওকে আমি নিয়ে যাব, আর তারপর তোরা এখানে থেকে যাবি। এতদিন ধরে অপেক্ষা করার পর ওকে আমি পেয়েছি। অভিনব কিছুই বুঝতে পারছিল না। প্রচণ্ড ভয়ের সাথে ওই বিভৎস মূর্তির বলা ওই অদ্ভুত কথাগুলো তার মাথার ভেতরে কিচ্ছু ঢুকছিল না। ততক্ষণে বিকাশ মাটির ওপর লুটিয়ে পড়েছে। অভিনব কি করবে বুঝতে না পেরে সে দৌড়ে নিচের দিকে নেমে আসতে লাগলো। এক পা করে সেই ছায়া মূর্তিটাও এবার তার পেছন পেছন যেন নেমে আসতে লাগলো নিচের দিকে। বিকাশের পর অভিনব যখন চলে গেল তখন নবনীতার যেন একা মনে হতে লাগলো। সেই বৃদ্ধ একভাবে তার দিকে তাকিয়ে দেখছে। কেমন যেন অস্বস্তি লাগলো। বৃদ্ধ বলল, অনেক দিন ধরে অপেক্ষা করে আছে,
অনেক দিন ধরে। কি অপেক্ষা করে আছে? যে গল্পটা বলবো বলেছিলাম, সে গল্পটা বললে হয়তো তুমি বুঝতে পারবে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই জমিদার বাড়িতে একটা ঘটনা ঘটে। প্রথমে এই জমিদার বাড়ির এক কাজের লোক রামলালের ছেলে বৃন্দাবন হারিয়ে যায়। বৃন্দাবন কোথায় হারিয়ে যায় সে কথা কেউ জানতো না। একমাত্র জানতো এই বাড়ির একজন দারোয়ান। ও কথাটা ভয়ে ভয়ে কাউকে কখনো বলেনি। কিন্তু রামলাল যখন ছেলের শোকে প্রায় পাগল হয়ে যাবার মতো অবস্থা, তখন একদিন রামলালের কাছে গিয়ে দারোয়ান তার ছেলের কথা বলে। সমস্ত কথা শুনে রামলাল রাগে দুঃখে যেন পাগল হয়ে যায়। সেদিন রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল। রামলাল আর সেই দারোয়ান মিলে জমিদার বাড়ির কাউকে না জানিয়ে যেখানে বৃন্দাবনকে পুঁতে রাখা হয়েছিল সেইখানে যায়। মৃতদেহ যখন ওরা দেখে তখন সেখানে রামলালের দেহটা ছিল না। কিন্তু বৃন্দাবনকে মেরেছিল কারা, আর কেনই মেরেছিল? জমিদারের মেয়ে মৃন্ময়ী বৃন্দাবনের বাঁশি শুনে আর ঘরে থাকতে পারত না। রাতের বেলা বৃন্দাবন জমিদার বাড়ির বাইরে এক জায়গায় বসে বাঁশি বাজালে মৃন্ময়ী কোনো না কোনোভাবে ওইখানে চলে যেত। সে কথা একদিন নায়েব ও জমিদারের কানে চলে যায়। জমিদার ভেবেছিল মৃন্ময়ীর সঙ্গে বৃন্দাবনের কোন একটা সম্পর্ক আছে। সেই কারণে মৃন্ময়ীকে কিছু না বলে বৃন্দাবনকে শাস্তি দেওয়ার কথা জমিদার বলেছিল। কিন্তু বৃন্দাবনকে মারার কথা জমিদার বলেনি। অথচ নায়েব নিজে তাকে হত্যা করে সরিয়ে দেয়। এরপরে ঘটে আরো কিছু অদ্ভুত ব্যাপার। মৃন্ময়ী যেদিন জানতে পারে বৃন্দাবনের এইসব কাণ্ড, তখন সে কেমন যেন পাগল হয়ে যায়। রামলাল জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমার ছেলেটাকে তোমরা সবাই মিলে মেরেছ। এই বাড়ির আর কেউ বেঁচে থাকবে না। এই গোটা জমিদার বংশ নির্বংশ হয়ে যাবে। আজকের পর থেকে এই বাড়িতে যারা থাকবে তারা এক এক করে মরবে, আর আমার ছেলেকে যারা মেরেছে তারাও মরবে। নবনীতা অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধের মুখের দিকে। মোমবাতির আলোয় তীর তীর করে কাঁপতে থাকা শিখাটা মাঝে মাঝে যেন বৃদ্ধের চোখে ঝিলিক দিয়ে যাচ্ছে। সকলে ভেবেছিল রামলালকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দিলেই হবে, কিন্তু বেঁকে বসলো মৃন্ময়ী। সে কিছু খায় না, ঘুমায় না, ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে চুপ করে। রাত হলে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বসে থাকে ঠিক সেইখানে যেইখানে বৃন্দাবনকে ওরা হত্যা করে মাটির তলায় পুঁতে রেখেছিল। মৃন্ময়ী সেই জায়গা ছিল কি করে, আর সেই জায়গা তাকে কেই বা দেখিয়েছিল? রামলাল গ্রাম থেকে চলে গেলেও জমিদার বাড়ির আশেপাশেই ঘুরত। সে জানতো মৃন্ময়ী কিছুতেই এত সহজে চুপ করবে না। তাই একদিন রাতে সে নিজে মৃন্ময়ীকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছিল। কিন্তু মাটির তলায় রামলাল নিজের ছেলের মৃতদেহ দেখতে পায়নি। মৃন্ময়ী সেই ঢিবির উপরে বসে থাকত, বৃন্দাবনের অপেক্ষা করত। তারপর অনেক রাত হলে প্রতিদিন বাড়ি ফিরে আসত। একদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর সেই দিন মৃন্ময়ী গিয়ে বসেছে ঠিক সেই জায়গাতে। তোমার বাঁশি শোনার জন্য আমি প্রতিদিন তোমার কাছে আসি বলেছে তোমার এত বড় ক্ষতি হবে তা আমি জানতাম না বৃন্দাবন। যদি জানতাম তাহলে আমি আর আসতাম না। তোমার বাঁশি না শুনে যে আমি থাকতে পারি না। আমার যেন কেমন পাগল পাগল লাগে। আমি এখান থেকে অনেক দূর চলে যাব। তুমি তো আর আমায় দেখা দেবে না। মৃন্ময়ী ঢিবি ছেড়ে উঠে নামতে যাবে, এমন সময় একটা বাঁশির সুর শুনতে পায়। সেই চেনা সুর, যে সুরে বৃন্দাবন বাঁশি বাজাত। এ তো সেই বাঁশির সুর, যে বাঁশির সুরে বৃন্দাবন বাঁশি বাজায়। এ তো সেই বাঁশির সুর, কিন্তু এই বাঁশির সুর আসছে কোথা থেকে? মৃন্ময়ী চারিদিকে ভালো করে তাকায়। আধো অন্ধকারে ঢিবি ছাড়া আর কিছুই ভালোভাবে দেখা যায় না, কিন্তু বাঁশির সুর যেন ঢিবির কাছ থেকেই আসছে। অথচ ঢিবির আশেপাশে কেউ কোথাও নেই। ঢিবির গায়ে কান পাততে বুঝতে পারে বাঁশির সুর ভেসে আসছে ঢিবির ভেতর থেকে। এক অদ্ভুত আশঙ্কায় মৃন্ময়ী গোটা শরীর একবার কেঁপে উঠলেও
তার মুখে ফুটে ওঠে হাসি। ততদিনে মৃন্ময়ী পাগল হয়ে গেছে। রামলাল একটা কোদাল দিয়ে ওই ঢিবি করেছিল, তারপর আবার তেমনভাবেই রেখে দিয়েছিল। কোদালটা ছিল ঢিপির পাশের একটা গাছের তলায়। সেখান থেকে কোদাল এনে সেই আলো আধারির রাতে ঝপঝপ করে ঢিবির এক পাশটা খুঁড়তে শুরু করে। যতই খোঁড়ে ততই যেন সেই বাঁশির শব্দ তীব্র হয়ে ওঠে। মৃন্ময়ী মাটি খুঁড়ে আর চিৎকার করে, আমি জানি তুমি এখানে আছো। আমি জানি তুমি এখান থেকে কোথাও যেতে পারো না। আমি তোমায় কোথাও যেতে দেব না। রামলাল জঙ্গলের আড়াল থেকে সবকিছু দেখে চলেছিল, কিন্তু সেও একবার বৃন্দাবনকে দেখতে চেয়েছিল, তাই সে আর সামনে এলো না। মৃন্ময়ী মাটি খুঁড়তে খুঁড়তে আরো খানিকটা খুঁড়ে ফেলতেই হঠাৎ দেখতে পেল ঢিবির ভেতরে বসে রয়েছে বৃন্দাবন, তার মুখে বাঁশি। একভাবে চোখ বন্ধ করে সে বাঁশি বাজাচ্ছে। মৃন্ময়ীও খুঁড়ে ফেলা মাটির ভেতরে নিজেও বসে পড়ল। ঢিবিটা দুবার খোঁড়া হয়েছিল, তাই দুটো গর্ত তৈরি হয়ে গিয়েছিল। একটা গর্তের মধ্যে বসে আছে বৃন্দাবন, আর অন্য গর্তের মধ্যে বসে আছে মৃন্ময়ী। এমন এক অদ্ভুত দৃশ্য রামলাল নিজের চোখে দেখে জঙ্গলের ভেতর অস্থির হয়ে থাকতে পারেনি। কাঁদতে কাঁদতে হাউমাউ করে সেখানেই বসে পড়ে। তারপর রামলালের মাথায় এক দুষ্টু বুদ্ধি চেপে গেল। জমিদার মশাই তার ছেলেকে জ্যান্ত চাপা দিয়েছে ওই মাটির তলায়। এবার রামলাল নিজের হাতে মৃন্ময়ীকে চাপা দেবে ওই মাটির তলায়। বৃদ্ধের মুখে কথাটা শুনে নবনীতার গোটা শরীর কেমন যেন করে উঠল। প্রচণ্ড ভয়ে তার দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল। সে তাহলে কাকে দেখতে পেয়েছিল জমিদার বাড়ির বাইরে ঢিবির কাছে? সে একজনকে দেখতে পেয়েছিল, দুজনকে নয়। এখন কি জানলা দিয়ে বাইরেও সেই একজনকেই দেখতে পেয়েছিল? সেটা আর অন্য কেউ নয়। সেই আলো আঁধারি রাতে টিপটিপ করে পড়া বৃষ্টির মাঝে মৃন্ময়ী বৃন্দাবনকে জড়িয়ে ধরেছিল। বৃন্দাবনের বাঁশির সুর শুনতে শুনতে মৃন্ময়ীর দুটো চোখ বন্ধ হয়ে এসেছিল, আর সেই সুযোগে রামলাল সমস্ত মাটি তুলে সেই ঢিবি চাপা দিয়ে তার উপরে বসে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আমায় ক্ষমা করে দাও ঈশ্বর। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য আমি এই কাজ করলাম। মৃন্ময়ী আমার মেয়ের মতোই ছিল, কিন্তু আমি কি করব বলো তো ঈশ্বর, আমি কি করব? যতক্ষণ না পর্যন্ত মাটির তলা থেকে সেই বাঁশির সুর আসা বন্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত রামলাল বসেছিল সেখানে। তারপর বাঁশির সুর বন্ধ হয়ে যাওয়ার পরে এক আশ্চর্য ঘটনা ঘটে। রামলাল দেখতে পায় কখন যেন মৃন্ময়ী ঢিবির তলা থেকে বাইরে বেরিয়ে এসে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তার গোটা শরীরে মাটি মাখা। রামলাল কিছু বলে ওঠার আগেই মৃন্ময়ী বলে, চিন্তা করো না রামলাল কাকা, বৃন্দাবন আমায় মরতে দেয়নি, কিন্তু আমায় যে মরতে হবে, না হলে যে বৃন্দাবনকে আমি পাবো না, তার বাঁশির সুর শুনতে পাবো না। ক্ষমা চেয়ে কেঁদে ওঠে রামলাল। দুহাতে মাটি সরাতে সরাতে ভেতরের দিকে তাকিয়ে দেখতে পায়, কোথায় বৃন্দাবন, কোথায় মৃন্ময়ী? কেউ কোথাও নেই। আর ঠিক সেদিন ভোরবেলা মৃন্ময়ীকে জমিদার বাড়ির সামনেই একটা গাছের গায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে দেখা যায়। শেষের কথাটায় নবনীতা চমকে ওঠে। পেছনের দিকে চাঁদের আলোটাকে আড়াল করে কে যেন ভাঙা দোলনার কাছটায় এসে বসেছে। নবনীতার মনে হয় পেছনের দিকে একবার তাকিয়ে দেখে, কিন্তু পারে না। সেদিকে তাকালে কাকে যেন দেখতে পাবে। নবনীতা যেন আস্তে আস্তে কিছু একটা বুঝতে পারছে। কত স্বপ্ন সে মাঝে মাঝে দেখত ছোটবেলায়, বড় হওয়ার পরও স্বপ্নটা একটু কমে এসেছিল। একটা মেয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে একটা গাছের তলায়, চারপাশে অন্ধকার, আর তার মধ্যে মেয়েটার হাতে একটা দড়ি। মেয়েটা একটা গাছের ডালে ফাঁস লাগিয়ে তারপর সেই দড়িটা নিজের গলায় দিয়ে ঝুলে পড়ে।
ছোটবেলায় এসব স্বপ্ন দেখে নবনীতা ভয় পেত, কিন্তু পরে স্বপ্নটা থেমে যায়। তাই এসব নিয়ে আর কিছু ভাবেনি সে। এইবার লোকটার কথা শেষ হতেই নবনীতা বলে, কিন্তু তার মানে তো বৃন্দাবন আর মৃন্ময়ী দুজনের আত্মাই এখানকার আশেপাশে থাকার কথা। তাহলে আপনি একজনের কথা বললেন কেন? এ কথা তুমি পরে বুঝতে পারবে। আমার সঙ্গে যাবে, একটা জায়গায় যাবে আমার সঙ্গে। হ্যাঁ। নবনীতা প্রাণপণে না বলার চেষ্টা করতে গেলেও পারে না। এই বৃদ্ধের চোখে যেন কি একটা আছে। এই অজানা অচেনা বৃদ্ধ এতক্ষণ ধরে কথা বলতে বলতে কি যেন একটা করে ফেলেছে। নবনীতার কৌতূহলের জয় হল। সে মাথা নাড়াতেই বৃদ্ধ উঠে দাঁড়াল। লাঠি ঠুকঠুক করতে করতে বেরোতে লাগল। নবনীতা নিজের বসার জায়গা ছেড়ে উঠে আস্তে আস্তে এগিয়ে গিয়ে পিছু নিল সেই বৃদ্ধ লোকটির। অভিনব সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আসছিল নিচের দিকে, আর সেই বিভৎস ছায়াটাও এক পা করে এগোচ্ছিল তার দিকে। একটা সিঁড়ির কাছে পা রাখতে গিয়ে ভাঙা জায়গায় হুড়মুড় করে এসে পড়ে নিচের দিকে। একতলা এবং দোতলার জ্ঞান হারিয়ে চুপ করে পড়ে থাকে কিছুক্ষণ। যখন জ্ঞান ফেরে তখন বৃষ্টি পড়ছে। কোনো রকমে উঠতেই সমস্ত কথা মনে পড়ে যায় অভিনবর। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে দেখে উপরে দরজার কাছে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে বিকাশ। বিকাশ, হে বিকাশ, উঠে পড় তাড়াতাড়ি, উঠে পড় বিকাশ। বিকাশের জ্ঞান ফিরে আসতে তারও চট করে মনে পড়ে যায় সবকিছু। আর মনে পড়তেই গোটা শরীর একবার শিরশির করে ওঠে। চারপাশে কোথাও সেই বিভৎস মূর্তিটা নেই। সামনে ঘরের ভেতরটা শূন্য। দুজনে একসাথে হুড়মুড় করে নেমে আসে নিচের দিকে। তারপর যেই ঘরে বসে ওরা এতক্ষণ ধরে কথা বলছিল, সেই ঘরের কাছে এসে তাকাতেই বিকাশ আর অভিনবর মুখ থেকে একসঙ্গে একটা চিৎকার বেরিয়ে আসে। নবনীতা কোথায় গেল? ওই লোকটা আসার পর থেকেই সব কিছু হচ্ছে। ওই লোকটা নিশ্চয়ই নবনীতাকে কোথাও নিয়ে গেছে। বাড়ির ব্যাপারে শোনা সমস্ত কথাগুলো যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি এখানে খারাপ কিছু থাকে, তাহলে ওই লোকটাও হতে পারে। এমন কিছু যে মানুষ নয়, না হলে মানুষ এই বাড়িতে ঢুকতে পারে না, সে কথা গ্রামের মানুষ তো বলেছিল। বিকাশেরও কথাটা মনোপুত হয়। লোকটাকে দেখেই কেমন অদ্ভুত লাগছিল। নবনীতার দিকে বারবার কেমন করে তাকাচ্ছিল। আর সে এখানে আসার পর থেকে তো সব থেকে বেশি ভয় পেয়েছিল নবনীতা। আজ শনিবারের রাত। আর দেরি না করে তখনই টর্চগুলো একবার দেখে নিয়ে বেরিয়ে এলো বাইরের দিকে। অভিনব বলে, সবকিছু শুরু হয়েছিল জমিদার বাড়ির বাইরের ওই ঝোপ জঙ্গল মতো জায়গাটা থেকে। ওইদিকে একটা ঢিপির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল নবনীতা, মনে আছে? হতে পারে লোকটা গেট দিয়ে বাইরে কোথাও নিয়ে গেছে। চল তো ওদিকে একবার যাই। ওরা দুজনে তাড়াতাড়ি বেরিয়ে এলো জমিদার বাড়ির বাইরে, গেটের দিকে। ওদের উদ্দেশ্য জমিদার বাড়ির বাইরের সেই উঁচু ঢিবির মতো জায়গা। তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বৃদ্ধের পেছন পেছন হাঁটতে হাঁটতে নবনীতা খালি পায়ে জমিদার বাড়ি পেরিয়ে, ভাঙা গেট পেরিয়ে, পথ পেরিয়ে সেই ঢিবির কাছে এসে দাঁড়ালো। যে ঢিবির কাছে আজ বিকেলের দিকেই সে কাউকে দেখেছিল। এই হলো সেই ঢিবি যেখানে এত কিছু ঘটেছিল। এই ঢিবির তলায় ছিল বৃন্দাবন, এই ঢিবির তলায় বসেছিল মৃন্ময়ী। আর ওই যে গাছটা দেখছো, হ্যাঁ, ওই গাছের ডালে মৃন্ময়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু এত কিছু আপনি আমাকে বলছেন কেন? আর এত কিছু আপনি আমায় বলার জন্য এখানে এনেছেনই বা কেন? বৃদ্ধ এবার মুখ তুলে তাকালো নবনীতার দিকে। বৃদ্ধর চোখটা হঠাৎ করে কেমন যেন বদলে গেছে। তার দুটো চোখের সাদা ফ্যাকাশে দৃষ্টি, মুখের দাঁতগুলো কেমন অদ্ভুত।
তার মুখের চামড়াগুলো যেন একটু একটু করে গলে গলে পড়ছে। যেন একটা অদ্ভুত চেহারা নিয়ে কেউ এতক্ষণ ধরে নবনীতার সঙ্গে কথা বলছিল। তার সেই চেহারাটা একটু একটু করে বদলে যাচ্ছে। নবনীতা প্রচণ্ড ভয় পেলেও সেখান থেকে সরতে পারে না, কারণ তখন সে শুনতে পাচ্ছে একটা বাঁশির সুর। এখনো চিনতে পারছিস না? এখনো সত্যি চিনতে পারছিস না বেটা আমায়? ওরে ওরে, আমি তোর বাবা রে, হতভাগ্য রামলাল। আমি তোকে বাঁচাতে পারিনি, তোকে খুঁজেও পাইনি, কতদিন তোকে দেখিনি, আবার আবার আজ তোকে দেখতে চাই। আয় আয়, তুই আয়। নবনীতার মাথার ভেতর কেমন গোলমাল হতে লাগলো। ঠিক তখনই ঢিবির একপাশে বসে থাকা একটি মেয়ের গলা শুনতে পেল সে। এসো বৃন্দাবন, কতদিন ধরে অপেক্ষা করে আছি আমি তোমার জন্য। তুমি তো আমার দেখাতেই মুক্তি পেয়ে গেলে। সেদিন তোমার সঙ্গে ওই মাটির তলায় তোমার বাঁশির সুর শোনার পরেই তো তোমার আত্মা মুক্ত হয়ে গেল, আবার তোমার জন্ম হলো। কিন্তু আমি তো এখানে মুক্তি পেলাম না, আমি তো এখানে আটকা থেকে গেলাম আজ 100 বছর ধরে। আজ তোমার ছোঁয়ায় আমি মুক্তি পেতে চাই বৃন্দাবন। নবনীতা অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগে সে আবিষ্কার করে তার চেহারাটা কেমন যেন বদলে গেছে। খালি গা, মাথায় জড়িয়ে রাখা একটা গামছার মতো কাপড়, পরনে খাটো করে পরা ধুতি, তার কোমরের কাছে গোজা একটা বাঁশি, গলায় একটা তাবিজের মতো কি যেন ঝুলছে। হঠাৎ করে নবনীতার গোটা শরীর বদলে 1 বছর 15-16 বাচ্চা ছেলের মতো হয়ে যায়। নবনীতা সামনের দিকে তাকালো। সেই মেয়েটি একটি হাত তুলে তাকে ডাকছে, তার মুখে মধুময় হাসি। বৃদ্ধ তখন আস্তে আস্তে একটু দূরের দিকে চলে যাচ্ছে। মেয়েটির মুখ পরিবর্তন হয়, বড় শান্তশিষ্ট একটি মেয়ের মুখ। বয়স কত হবে, 12-13 বছর। তার পরনের দামি পোশাক, গলায় হার, হাতে চুড়ি, এমনকি পায়ে নুপুর পর্যন্ত রয়েছে। ঢিবিটাও কখন যেন বদলে গেছে। এখন আর জঙ্গলে ঢিবি নয়, ছোট ছোট ঘাস দিয়ে কেউ যেন ঢিবিটাকে সাজিয়ে দিয়েছে তাদেরই বসার জন্য। নবনীতা আর ভয় পেল না, সামান্য হাসল। নবনীতা অবাক হল না, তার গলা থেকে বেরিয়ে আসছে একটা অজানা কণ্ঠ। নবনীতা আস্তে আস্তে গিয়ে বসল সেই ঢিবির উপরে। সেই মেয়েটি তার পিঠে হেলান দিতে নবনীতা বাঁশি বাজাতে শুরু করল। এই বাঁশির সুর চারপাশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো, আর বহু দূর থেকে কে যেন বুক চাপড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাঁচাতে পারলাম না, আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না, আজ সবাই মুক্তি পাবে, সবাই মুক্তি পাবে, সবাই। বাঁশির শব্দটা শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল বিকাশ। আঙুল তুলে দেখালো সামনের দিকে, যেদিকে সেই জঙ্গল রয়েছে। সেই ঢিবির ওপরে চাঁদের অল্প আলোয় কারা যেন বসে আছে। যাই হোক না কেন, চল, নবনীতার কিছু হতে দেওয়া যাবে না। আমাদের কাছে আলো আছে, ছুরি আছে, বৃদ্ধকে কোনোভাবেই নবনীতাকে অপহরণ করতে দেব না। এই, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। ওইখানে তাকিয়ে দেখ, নবনীতা ওটা কার সঙ্গে বসে আছে? অভিনব আরেকটু এগিয়ে গিয়েছিল, দেখতে পেল নবনীতা ওদের উল্টো দিকে পিঠ ফিরে একটা বাঁশি বাজাচ্ছে, কিন্তু তার পিঠের সঙ্গে হেলান দিয়ে বসে আছে সেই বিভৎস মূর্তিটা, যার গোটা মুখটা জলে ডুবে মারা যাওয়ার মতো ফুলে উঠেছিল। ওরা এগোতে যাবে, এমন সময় কানের কাছে আবার সেই গলাটা শুনতে পেল ওরা। খবরদার, ওদিকে যাবেন না, ওদেরকে ওদের মতো থাকতে দিন। এত বছর পরে ওরা আবার খুঁজে পেয়েছে একে অপরকে, ওদের বিরক্ত করবেন না। অভিনব পেছনে তাকিয়ে দেখল সেই বৃদ্ধ লাঠি ধরে আবার এসে দাঁড়িয়েছে। আপনার জন্য সবকিছু হয়েছে,
আপনি নবনীতার ওপর কি করেছেন? ও কিছুই বুঝতে পারছে না নাকি? ও কার সঙ্গে বসে? বিকাশ কিন্তু কোনো কথা বলল না, কারণ বিকাশ এতক্ষণে লোকটার দিকে তাকিয়ে একটা ব্যাপার বুঝতে পেরেছে। লোকটার চোখের মণি দুটো সাদা ফ্যাকাশে। অভিনব সেটা খেয়াল করেনি। অভিনব এগিয়ে গিয়ে লোকটার গলার কাছটা চেপে ধরে বলে, ভালোই ভালোই নবনীতাকে ফিরিয়ে আনুন, না হলে কিন্তু ভালো হবে না ব্যাপারটা। বৃদ্ধ অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর হাসতে হাসতেই বৃদ্ধর মুখটা হা হয়ে গেল। তার মুখের ভেতরটা লাল টকটকে আগুনের মতো। ব্যাপারটা দেখেই অভিনব ছিটকে গেল একপাশে। বিকাশ বলল, আপনি যে আমাদের কোনো ক্ষতি করতে চান না তা আমি জানি, তাহলে সেটা আগেই করতে পারতেন। কিন্তু এসব কি হচ্ছে? আর ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? তোমাদের কোনো ক্ষতি করার হলে আমরা আগেই করতে পারতাম। ওর কোনো ক্ষতি হবে না। আজ থেকে 100 বছর আগে আমার ছেলে বৃন্দাবন মরেছিল, বৃন্দাবনের মুক্তি হয়েছে। কিন্তু বৃন্দাবনের জন্য মৃন্ময়ী আত্মহত্যা করলেও তার তো মুক্তি হয়নি। তোমাদের ওই মেয়েটির মধ্যে বৃন্দাবনের আত্মা আবার জন্ম পেয়েছে, তাই ওদের থাকতে দাও, ওদের থাকতে দাও। সূর্যের আলো ফুটলে মৃন্ময়ী এমনিতেই মুক্তি পেয়ে যাবে। তখন তোমাদের বন্ধু তোমাদের কাছে আবার ফিরে আসবে। বৃদ্ধের কথার মধ্যে কি যেন একটা ছিল। বিকাশ আর কথা বাড়ালো না। অভিনব ভয়ে ভয়ে রাস্তার কাছে এক জায়গায় চুপ করে বসে পড়ল। ততক্ষণে বাঁশির সুর ভেসে আসছে ওদের কাছে। বাঁশির সুরের সঙ্গে একটি ছেলে এবং একটি মেয়ের গলায় হাসির শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে, যেন আস্তে আস্তে কি বলছে, অনেক দিন অপেক্ষা করেছ না আমার জন্য, অনেক কষ্ট হয়েছে, আজ তোমায় সারা রাত ধরে বাঁশি শোনাবো। কষ্ট হয়নি তো, অপেক্ষা করলে কষ্ট হয় না, বরং অপেক্ষা করলে কষ্ট কমে যায়। আমি জানতাম তুমি আসবে, ঠিক ফিরে আসবে। বিকাশ আর অভিনব সেই দৃশ্য দেখতে দেখতে চুপ করে বসে রইল সেইখানে। এখান থেকে উঠে যেতেও পারছিল না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে সেই বৃদ্ধের কান্না ভেজা গলা ভেসে আসছে। একসময় নবনীতা নেমে এলো। কোত তুলে ঢিবির কাছে মাটি খুঁড়তে লাগলো। তারপর মৃন্ময়ী আর নবনীতা মিলে ঢুকে গেল সেই মাটির ভেতরে। বিকাশ ঝট করে উঠে দাঁড়ালো। এই মুহূর্তেই যা করার করতে হবে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখতে পেল যেখানে মাটি খোঁড়া হয়েছে সেখানটা মাটি ঝরঝরে হয়ে আছে। কোদাল দিয়ে আস্তে আস্তে সে মাটি সরাতে লাগলো। তখন অভিনব সেখানে এসে দাঁড়ালো। বৃদ্ধ কোথাও নেই। শেষ রাত্রির দিকে ঘটনাটা ঘটেছে। পূব আকাশে সূর্য উঠতে শুরু করবে এক্ষুনি। একটু একটু করে চারপাশটা লাল হয়ে আসছে। প্রাণপণে কোদাল দিয়ে মাটি সরিয়ে দুহাতে মাটি কাটতে লাগলো বিকাশ। তারপর একটা হাত উকি দিল। ওটা নবনীতার হাত। দুজনে মিলে প্রাণপণে নবনীতাকে সেই মাটির তলা থেকে যখন বার করে আনলো, তখন সে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাটির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা বার করে এনেছিল, তাই না হলে নবনীতাকে আর বাঁচানো যেত না। ততক্ষণে পূব আকাশে লাল আলো ফুটতে শুরু করেছে। দুজনেই ঘাসের ওপর শুয়ে হাঁপাতে লাগলো। তাদের গোটা শরীরে কাদা, মাটি, ঘাম সব মিলে মিশে একাকার। একটু পরেই নবনীতার জ্ঞান ফিরে এলো। সে বলল, আমি আমি এখানে এখানে এলাম কি করে? আর আর গোটা শরীরে এমন কাদা মাটি লাগলো কোথা থেকে? তোরা তোরা কোথায় ছিলি? আর আর ওই বৃদ্ধ লোকটা কোথায় গেল? এত কথা এখন বলা যাবে না, দাঁড়া, রোদের আলো একটু ফুটুক। জমিদার বাড়ির ভেতর থেকে জিনিসপত্রগুলো প্রথমে বার করতে হবে। কি করবি অভিনব? মনে হয় না যে আর কিছু হবে, কিন্তু তবুও প্রয়োজন নেই বাবা, বলা যায় না। আবার যদি কিছু হয়। নবনীতার এই যাত্রায় কিছু হয়নি, সেটাই সবচেয়ে স্বস্তির ব্যাপার। ভাই, হন্টেড প্লেসের ব্লগ বাদ দে, অন্য কোনো ব্যবসা করা যাবে। না হয় 10টা থেকে 10টার চাকরি,
এটাই মেনে নেবো বরঞ্চ জীবনে, কিন্তু ভুতুরে বাড়িতে নমস্কার ভাই, আর না। একটু পরে সূর্য উঠলে ওরা জিনিসপত্র সব বার করে নিয়ে এলো। নবনীতাকে এর মাঝে সমস্ত কথাই খুলে বলল ওরা। নবনীতার কিছুই মনে ছিল না, সে অবাক হয়ে শুনল। ওরা পথ ধরে হেঁটে আসছে, এমন সময় টোটোওয়ালার সঙ্গে মানবকে এই পথেই আসতে দেখতে পেল। মানব ওদের দেখতে পেয়ে বলল, এই ভাই, তোরা তোরা ঠিক আছিস তো? কিছু হয়নি তো তোদের? বাবা, ভাগ্যিস কিছু হয়নি। এর আগে যে দুজন এই বাড়িতে রাত কাটিয়েছে, আমরা 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 শুনেছিলাম যে তারা নাকি আর জ্যান্ত ফেরেনি। ওই দোতলার ব্যালকনি থেকে নিচে পড়ে মারা গিয়েছিল। বিকাশ আর অভিনব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তারাও ব্যালকনিতে গিয়েছিল। যদি এদিক ওদিক হতো তাহলে বিকাশ হয়তো দোতলার ব্যালকনি থেকে পড়ে যেত, আর অভিনবও পড়তো সিঁড়িতে। ব্যাপারটা তো একই। বিকাশ এগিয়ে গিয়ে মানবের কাঁধের উপর একটা হাত রেখে বলল, ভাই, আজকের দিনটা তোদের বাড়িতে আমাদের থাকতে দিবি? কথা দিচ্ছি, কাল সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব। মানব ওদের মুখের দিকে তাকিয়ে কি যেন ভেবে কোনো কথা বলল না, শুধু হাসল। মানবের হাসিটা যেন সকালে রোদের আলোর মতোই মনে হতে লাগলো। ওরা তিনজন একে অপরের মুখের দিকে তাকালো। তারপর তাড়াতাড়ি হুড়মুড় করে গিয়ে উঠল টোটোর উপরে। টোটোওয়ালার কাছেও বোধহয় একটা হন্টেড গল্প আছে, সেটা শুনতে হবে। এর মাঝেই নবনীতা বলল, কাজ করলে কেমন হয়? হন্টেড প্লেসের ব্লগ দরকার নেই, বরঞ্চ কিছু গল্প নিয়ে আমরা একটা ব্রডকাস্টের জন্য চ্যানেল করতে পারি। অভিনব বিকাশ দুহাত তুলে প্রণাম করল নবনীতাকে। ক্ষমা কর ভাই, যা খেলা দেখালি, আগে বাড়িতে যাই, তারপর দেখা যাবে। ওরা সবাই একসঙ্গে হেসে উঠল। আর ঠিক তখন একটা কালো পাখি উড়তে উড়তে ওদের টোটোর উপরে এসে বসল। তার দুটো চোখ সাদা, ফ্যাকাশে, মণিহীন, ঠিক বৃদ্ধ রামলালের মতো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।